আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দিশান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর একটি জেলা পঞ্চগড় ঘুরে আসলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম এবং খুব দারুণ আমরা এনজয় করি। তো আজকের ভিডিও হচ্ছে সেটা নিয়ে। আজকে হচ্ছে আমরা পঞ্চগড়ের যেই প্রধান প্রধান জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে দেখাবো যে আসলে পঞ্চগড় কতটা বেশি সুন্দর। তো বেশি কথা বলবো না, চলুন আমরা মেইন পঞ্চগড়ের 1 ডিসেম্বর ওই দিনে ফিরে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পঞ্চগড় তেতুলিয়া। হ্যাঁ, এখন আছি আমরা হচ্ছে পঞ্চগড় তেতুলিয়ায় এবং একটু পর আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হচ্ছে বের হব। অলরেডি হচ্ছে 6টা পার হয়ে গেছে আর দেখতেই পারছেন সূর্যের লাল আভা প্রায় উঠু অবস্থা। আর গতকাল আমরা ছিলাম হচ্ছে এই কাঠের রিসোর্টে, দারুণ একটা সময় কাটলো, দারুণ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সব কিছু হচ্ছে সামনে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, অলরেডি 2জন নেমে পড়ছি, বাকিরাও হচ্ছে আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে ডাকবাংলো এরিয়াতে যাব এবং সেখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করব। বাই দ্য ওয়ে, আমার গলায় কিছুটা প্রবলেম হয়েছে, এর কারণে হচ্ছে জোরে কথা বলতে পারছি না, যেটা ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন। তো সেটা একটু কষ্ট করে মানিয়ে নিয়ে। তো দেখা যাক আজকে হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি কিনা। তো এখন হচ্ছে আমাদের প্রথম যেই গন্তব্য সেটা হচ্ছে মিশন কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম পঞ্চগড়। 6টা 30 বাজে আর আমরা কেবলমাত্র বের হলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখনো হচ্ছে সূর্য ওঠেনি আর আজকে কিন্তু একদমই শীত নাই বলতে গেলে। আজ কিন্তু হচ্ছে 1 ডিসেম্বর। তো আজকে অনেকে ভাবতে পারেন যে অনেক বেশি কুয়াশা থাকার কথা, কিন্তু আজকে কিন্তু তেমন কোনো কুয়াশা নাই। তো আমরা হয়তো বা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতেও পারি। তো দেখা যাক সামনে গিয়ে ডাকবাংলো এরিয়াতে যে আমরা কাঞ্চনজঙ্ঘা আমাদের ধরা দেয় কিনা আজকে। এখন আমরা হচ্ছে একদম যে ভিউ পয়েন্ট আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সেই ভিউ পয়েন্টে যাচ্ছি। আর এই সাইডে কিন্তু অনেক বেশি শীত দেখা যাচ্ছে, বিশ্বাস করুন কিনা জানি না, সামনে অনেক বেশি শীত দেখা যাচ্ছে। আর অলরেডি কিন্তু অনেক বেশি পরিমাণ মানুষ চলে আসছে। তো চলুন দেখা যাক। আমাদের গেস্ট হাউস থেকে প্রায় 10 মিনিটের মতো হেঁটে আমরা চলে আসলাম তেতুলিয়া ডাকবাংলোতে। এটাই কাঞ্চনজঙ্ঘা দেখার মেইন ভিউ পয়েন্ট। দেখতেই পারছেন সারা বাংলাদেশ থেকে অলরেডি অনেক মানুষ চলে আসছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বাট আনফরচুনেটলি এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যদিও আমাদের দিকে কুয়াশা তেমন ছিল না এবং রোদও উঠছে, তবে নেপাল এবং দার্জিলিং এর দিকে কিন্তু বৃষ্টি এবং কুয়াশা যে কোনো একটা থাকলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। এখান থেকে সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে মহানন্দা নদী আর এটা হচ্ছে ইন্ডিয়ার। আর এর বিপরীত পাশেই আছে চা বাগান। তো যেহেতু এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই আমরা মেইন ভিউ পয়েন্ট থেকে একটু সাইডে নদীর দিকে যাচ্ছি। আর এই সাইডের দৃশ্য কিন্তু অসম্ভব ধরনের সুন্দর। দেখতেই পারছেন একদম চা বাগানের মাঝখান দিয়ে যেন সূর্য উঠছে। আর এই দৃশ্যটা যে এত বেশি ভালো লাগছে যা বোঝাতে পারবো না আপনাদের। আমরা এখন যাচ্ছি ভারতে। জি হ্যাঁ, আমরা এখন পাসপোর্ট ভিসা ছাড়াই হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করব। এই সাইডে যে চা বাগানগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর সামনের যে নদীটা এটাও কিন্তু ইন্ডিয়ার অংশ। আর নদীর বিপরীত পাশে ভারতের শিলিগুড়ি। যদিও এই নদী থেকে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ পাথর উত্তোলন করে এবং প্রতিদিন খুব সকাল থেকে এই পাথর উত্তোলন কাজ শুরু হয়। এটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর দেখুন এখন কিন্তু আমরা প্রবেশ করলাম ইন্ডিয়ায় কোনো ধরনের পাসপোর্ট ভিসা ছাড়াই। দারুণ ব্যাপার না? যাই হোক, ডাকবাংলোর এই এরিয়াটা আমাদের হচ্ছে ঘোরা শেষ। আর আজকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার হচ্ছে আর কোনো সম্ভাবনা দেখছি না। আসলে এটা আমার কাছে অনেকটা হাইপি মনে হয়। যারা দূর থেকে দেখতে আসছে বা প্রতিনিয়ত দেখতে আসে তাদের বেশিরভাগই হচ্ছে এটা দেখতে পায় না। যদিও লাক এখানে হচ্ছে অনেক বড় কাজ করে যে আপনি দেখতে পাবেন কি পাবেন না। বাই দ্য ওয়ে, আমাদের ভাগ্যে ছিল না, এই জন্য হচ্ছে আমরা আজকে দেখতে পেলাম না। তো অলরেডি 7:30 বেজে গেছে আর এখন আমরা যাব হচ্ছে মেইন ডাকবাংলো এরিয়াতে। ডাকবাংলো এরিয়ায় আসলে আপনাদের এই ছবিটি কিন্তু অবশ্যই আকৃষ্ট করবে, কারণ এই ছবিটি বাংলাদেশের পঞ্চগড় থেকে তোলা। আর দেখতেই পারছেন কি পরিমাণ স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা চলে আসলাম তেতুলিয়া ডাকবাংলোতে। এই এরিয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি রঙিন। এখানকার প্রতিটা বিল্ডিং, প্রতিটা ঘর হচ্ছে অনেক বেশি রঙিন। আপনারা কিন্তু চাইলে এখানেও থাকতে পারেন যদি হচ্ছে রুম ফাঁকা থাকে, অথবা অনুমতি নিয়ে এরকম তাঁবু করেও থাকতে পারেন। প্রায় 8টা বেজে গেছে আর এখন আমরা তেতুলিয়া 0 পয়েন্ট থেকে ভ্যানে করে রওনা দিলাম তেতুলিয়া চৌরাস্তা বাজারের দিকে। এক্ষেত্রে ভ্যান ভাড়া লাগলো সবাই মিলে 50 টাকা। আমরা আজকেও চলে এসেছি বাংলা হোটেলে আর আমরা খেলাম খিচুড়ি আর ডিম ভাজি। সত্যি বলতে খাবার খুবই ভালো ছিল। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই বাংলা হোটেলের খাবারগুলো ট্রাই করবেন।
বাংলা হোটেলের সামনেই আছে এই জনপ্রিয় এবং বিখ্যাত সেই তেঁতুল গাছ, যেটার নাম অনুসারে এই জায়গার নাম তেঁতুলিয়া হয়েছে বলে ধরা হয়। এরপর এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে আসলাম আমাদের কাঠের বাড়ি গেস্ট হাউসে, যেখানে গত রাত আমরা ছিলাম। তেঁতুলিয়া বাজার এবং ডাকবাংলোর ঠিক মাঝামাঝি এই সুন্দর গেস্ট হাউসটি অবস্থিত। এখানে টোটাল 4টা রুম আছে, তবে আমরা নিয়েছিলাম একটা রুম, যেটার ভাড়া পড়েছিল 1100 টাকা। কাঠের বাড়ি হওয়ায় এখানে অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, যেটা সত্যি অন্যরকম এক অভিজ্ঞতা। এটা হচ্ছে আমাদের রুমের ভেতরের অংশ, আর এটা হচ্ছে বারান্দা দিয়ে বাইরের ভিউ। রাতের বেলা গেস্ট হাউসটি কিরকম দেখা যায় সেটা দেখার জন্য আমার প্রিভিয়াস পঞ্চগড় ব্লগটি দেখতে পারেন। যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট করে রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন কাজী এন্ড কাজী ফার্ম এবং আনন্দধারা রিসোর্টের উদ্দেশ্যে। না অবশ্যই আপনারা যেই আচরণ করছেন এরকম আচরণ খুব কম মানুষ করে। আপনারা খুবই ভালো আচরণ করছেন ভাই, আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে। কাঠের বাড়িকে বিদায় জানিয়ে আমরা ভ্যানে করে কাজী ফার্মের দিকে যাত্রা শুরু করলাম। তেঁতুলিয়া বাজার থেকে কাজী ফার্ম যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। ভ্যানওয়ালা মামা আমাদের কাজী ফার্ম এবং আনন্দধারা রিসোর্ট ঘুরিয়ে বাংলা বান্ধা 0 পয়েন্টে নামাই দিবে। এক্ষেত্রে ভ্যান ভাড়া পড়লো 600 টাকা। আপনারাও এভাবে ভ্যান রিজার্ভ করে নিতে পারেন, অথবা 2-1 জন থাকলে লোকাল ট্রান্সপোর্টেও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া কিছুটা হয়তো বা কম বেশি হবে। বন্ধু বান্ধব সহ এভাবে খোলা ভ্যানে যেতে আসলে দারুণ লাগে। আর এদিকের একটা বিষয় কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগলো, সেটা হলো এদিকের প্রায় সবার বাড়ির সামনেই ছোট বড় অনেক চা বাগান, অনেকটা বাড়ির সামনে সবজি চাষ করার মতো। তো চারদিকের সবুজ এই চা বাগান উপভোগ করতে করতে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কাজী এন্ড কাজী ফার্মের 2 নম্বর গেটে। এখানে আগে প্রবেশ করি, তারপর এখানে ঢোকার প্রসেস সম্পর্কে সামনে কথা বলবো। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর এবং 3 জনের সাথে পর্যায়ক্রমে ফোনে কথা বলে অনুমতি নেওয়ার পর আমরা প্রবেশ করলাম কাজী এন্ড কাজী টি এস্টেটে। এর কিছু দূর ভিতরে আনন্দধারা রিসোর্ট। এদেশের সবচেয়ে বড় সমতল ভূমির চা বাগান এই পঞ্চগড়ে। চারদিকে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, চারদিকে তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়। এরপর আমরা চলে আসলাম আনন্দধারা রিসোর্টের মেইন গেটে। এখানে এসে আবার আমরা ফোনে কথা বলে অনুমতি নেওয়ার পর ফাইনালি আমরা প্রবেশ করলাম এই মেইন রিসোর্টে। এখন অনেকেই বলবেন, ভাইয়া এখানে কি যে কেউ যে কোনো সময় ঢুকতে পারবে? উত্তর হলো না, অনুমতি ছাড়া আর কাজী ফার্মের পরিচিত বা কাজী গ্রুপের আত্মীয় রেফারেন্স ছাড়া এখানে কখনোই ঢুকতে দেবে না। আমার একজন পরিচিত ছিল, যার মাধ্যমে আমরা এখানে ঢুকতে পেরেছি। যদিও 2 নম্বর গেটে কিছুটা কথা বলে চা বাগানটাতে ঢুকতে দিলেও মেইন যেই রিসোর্ট আছে সেখানে কিন্তু রেফারেন্স ছাড়া কখনোই ঢুকতে দেবে না। তাই যারা পঞ্চগড় এসে এখানে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই হচ্ছে রেফারেন্সের বিষয়টি মাথায় রাখবেন। অনিন্দ সুন্দর স্থাপত্য শৈলের অনন্য কারুকাজ সমৃদ্ধ এই আনন্দধারা রিসোর্ট। এখানকার সবগুলো বাড়ির সবগুলো ঘরের ডিজাইন আর্কিটেকচার এত বেশি সুন্দর যে দেখেই অবাক হয়ে যাচ্ছি। যদিও এখানে পার্মানেন্ট কেউ না থাকায় এবং যত্নের অভাবে অনেক কিছুই এখন নষ্ট হয়ে যাচ্ছে, তারপরও বলবো এখানে ঢুকতে না পারলে হয়তো আমাদের পয়সা উসুল টুরি হতো না। বারোটা 30 বাজে আর এখন আমরা আনন্দধারা রিসোর্ট থেকে বের হয়ে রওনা দিলাম কাজী ফার্মের দিকে। প্রায় কয়েক কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই কাজী ফার্মে গরু, মহিষ এবং ভেড়া ছাড়াও আরো অনেক ধরনের গবাদি পশু লালন পালন করা হয়। দেখতেই পারছেন রাস্তার একদিকে বিশাল এই ফার্ম, আর এর বিপরীত পাশেই দেখতে পারছেন এগুলোকে খাওয়ানোর জন্য অনেক প্রকারের ঘাস। এখানকার যেই গরুগুলো আছে এই গরুর দুধ দিয়ে কিন্তু এখানে সন্দেশ জাতীয় মিষ্টি তৈরি করা হয়। আর এটা কিভাবে আমরা মিস করি, তাই আমরাও 1/2 কেজি মিষ্টি কিনে নিলাম। আর সত্যি কথা বলতে মিষ্টিটা দারুণ খেতে ছিল, যদিও অনেক বেশি মিষ্টি ছিল। 1টার দিকে আমরা কাজী ফার্ম থেকে রওনা দিলাম বাংলা বান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। কাজী ফার্ম থেকে বাংলা বান্ধার দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। বাংলা বান্ধার কাছাকাছি মানুষদের অন্যতম একটা কাজ হচ্ছে পাথর ভাঙা। চারদিকে দেখতেই পাচ্ছেন, তাই অনেক বেশি ধুলো। আমরা চলে আসলাম বাংলা বান্ধা 0 পয়েন্টে, আর এটাই হচ্ছে বাংলা বান্ধার মেইন গেট। এখান থেকে ভারতের শিলিগুড়ি মাত্র 5 কিলোমিটার। তবে এখানেও কিন্তু আমি আবারও পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ায় প্রবেশ করব। সামনেই ইন্ডিয়া বাংলাদেশ শেষ সীমানা, আর এই দেখুন আমি এখন যাচ্ছি ইন্ডিয়া। এই যে লাইনটা দেখছেন এটাই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে ভাগ করে রেখেছে।
জিরো পয়েন্টের এই জায়গাটিতে প্রতি মঙ্গলবার এবং শনিবার বিএসএফ এবং বিজিবি এর প্যারেড অনুষ্ঠিত হয়। আর প্যারেড চলাকালীন কিন্তু অনেক বেশি মানুষ আসে, আর তাদের বসার জন্য কিন্তু স্টেডিয়ামের মতো সুন্দর একটা জায়গা করা আছে। তবে এখানে আমাদের বিজিবি বেশিক্ষণ থাকতে দিল না, প্রায় 4-5 মিনিটের মতো সময় দিয়েছিল এই জায়গাটা ঘোরার জন্য। তো সময় এখন 2:30 আর আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে। পঞ্চগড়ের মেইন যেই জায়গাগুলো ছিল আজকে আমরা মোটামুটি ভালোভাবেই কভার করার চেষ্টা করছি। তো যেহেতু আজকে আমরা রংপুরে ব্যাক করব, তো এখান থেকে এখন আমরা যাচ্ছি পঞ্চগড় এবং শেষে পঞ্চগড় থেকে আমরা যাব রংপুর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে পঞ্চগড় নিয়ে ভিডিওটা কেমন লাগলো। নেক্সট কোন জেলা নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। মিশন উত্তরবঙ্গের নেক্সট কোনো একটা জেলা নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।